জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। গোপালগঞ্জে এই এনসিপিকে পাঠানো হয়েছে যাতে করে সেখানে একটি গন্ডগোলের সৃষ্টি করা হয় এবং সেখানে পাঠানো হয়েছে সরকারি প্রটোকলে। বঙ্গবন্ধুর সমালোচনা করেন, জাতির জনক বঙ্গবন্ধুর সমালোচনা করেন, ওইটা উনি গোপালগঞ্জে দাঁড়িয়ে করতে চাইবেন। আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবেন। বলা হয়েছে যে শেখ মুজিবের যে আপনার মাজার বা যেটা কবরস্থান সেটাকে ধ্বংস করা হবে। এটা যে বা যারা এই ঘটনার জন্ম দিয়েছে বলেছে তারা কিন্তু একটা ঝগড়া বা একটা এই ধরনের যুদ্ধ বাঁধানোর জন্যই করেছে। যেই উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কিভাবে ভাবলেন? আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যাওয়ার মতো একটা রাজনৈতিক দল না। পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আরে ভাই, পিআর পদ্ধতিটা কি? হাড্ডিকোর নতুন পুরনো অচ্ছুত নেতারা আপনার এমপি হয়ে যাবে, এটার নামই হচ্ছে পিআর পদ্ধতি। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু 4 জন লোক যে মারা গেল একটা টু শব্দ নাই। তারা কি কুকুর বিড়াল? তারা যেই জায়গারই হোক, যেই দেশেরই হোক, যেই এলাকারই হোক, তারা তো মানুষ। তাদের জন্য কোনো একটা লাইন আছে সরকারের তরফ থেকে? নাই। তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় এনসিপি সরকারের ছত্র ছায়া ছেড়েই থেকেই শুধুমাত্র রাজনীতি করবে। ৩২ নম্বরে তারা মুজিবের চিহ্ন নিশ্চিহ্ন করেছে। এবার মুজিববাদ মুর্দাবাদ বলে যদি তারা বঙ্গবন্ধুর কবর বাংলার মাটি থেকে সরিয়ে দিতে না পারে, তাহলে তারা যে বিজয়ী পক্ষ এটা নাকি কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না। মানে আপনি ভাবেন কি পরিমাণ পেকেছে এবং কি পরিমাণ বার বেড়েছে এই ছেলেগুলোর, যে তারা সত্যি ভাবছে যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমতুল্য হয়ে গেছে। কাজে তাদের বিজয় উৎসবের দিন 16ই জুলাই তাদের গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হতে হবে আর বঙ্গবন্ধুর কবর নিশ্চিহ্ন করে তারা বাংলার মাটিতে বিজয় ঘোষণা করবে। এমন ধাওয়া খেয়েছেন যে এসপি অফিসে গিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে লুকিয়ে রয়েছেন, আর সেখান থেকে কিভাবে বের হবেন তার ছক খাটতে হচ্ছে তাদেরকে এখন এই বাংলার মাটিতে বসে, যেই বাংলা নাকি তারা 2024 সালের 5ই আগস্টের পর নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিচ্ছে। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে এমন দাবি গোপালগঞ্জবাসী কিংবা কোনো আওয়ামী লীগ নেতা কখনো করেন নাই, কিন্তু এই কয়েকজন পাকা নেতা, পাকনা পোলাপাইন যারা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি চালাচ্ছেন, ক্ষমতার দাপটে তারা এমন অন্ধ হয়েছেন গত আগস্টের পর থেকে, আর যেমন ইচ্ছা যা ইচ্ছা সারা দেশ জুড়ে করতে করতে তাদের এমন মতিবুকে তারা কি কি আলোচনা করছে তা দেখে বা তা আঁচ করে তাদের নেতাকর্মীদেরকে তারা গোপালগঞ্জে কি জানাচ্ছে এসব বুঝে নিয়ে আওয়ামী লীগপন্থী বিভিন্ন ব্যক্তিরাও বলা শুরু করলেন যে এনসিপির একটা লক্ষ্য হচ্ছে মার্চ টু গোপালগঞ্জে আবু সাইদের মৃত্যুর দিবসে 16ই জুলাই গোপালগঞ্জ দখল করে নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কবরটা ভাঙবে। মানে 32 নম্বরে তারা মুজিবের চিহ্ন নিশ্চিহ্ন করেছে। এবার মুজিববাদ মুর্দাবাদ বলে যদি তারা বঙ্গবন্ধুর কবর বাংলার মাটি থেকে সরিয়ে দিতে না পারে, তাহলে তারা যে বিজয়ী পক্ষ এটা নাকি কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না। মানে আপনি ভাবেন কি পরিমাণ পেকেছে এবং কি পরিমাণ বার বেড়েছে। এই গত আগস্ট থেকে কয়েক দফায় বিশেষ সামরিক অভিযান চলেছে, বিশেষ পুলিশি অভিযান চলেছে এবং নেতাকর্মীদের পরিবারের নারী সদস্য পর্যন্ত অনেক বাড়িতে আর নাই। কাজেই ভুলেও ভাববেন না এরা গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগ সমর্থক হিসেবে আপনি এদেরকে চিহ্নিত করতে পারেন, কিংবা আমি মনে করি একটা বিরাট অংশ হয়তোবা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি ত্যক্ত বিরক্ত জনসাধারণের অংশ, যারা মাটিটা গোপালগঞ্জের হওয়ায় হয়তো সাহস পেয়েছেন। তারা কি করলেন? সেই সাধারণ মানুষ গাছ কেটে ব্যারিকেড তৈরি করলেন হাইওয়েতে এবং তার মানে ওই গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়ে দিয়েছেন তারা, এবং তারা বলেছেন বাংলাদেশের সব জনগণকে সেখানে চলে আসতে। কিন্তু তাদের স্লোগান ছাপিয়ে যে তাদের বিরোধী পক্ষের স্লোগান এমনকি তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে, এটুকু বোঝার রাজনৈতিক প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনা কিচ্ছু নাই এই পোলাপাইনে। এই পোলাপাইন তো ধরেন এই আগস্ট মাস সার্জিস ভেবেছেন ডাক দেবেন তারা আর সাথে সাথে লাখ লাখ জনতা তাদের পেছনে চলে আসবে, কিন্তু ঘটনা তা ঘটে নাই। এনসিপি জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারি সমন্বয়ক, তিনি খুব মাইন্ড করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন পুলিশ সেনাবাহিনী আমাদেরকে বলেছিল সব রেডি আছে, অথচ আমরা সমাবেশ করার পর সমাবেশ পণ্ড হয়ে গেল। তাহলে তারা কি রেডি রাখলো? কথা খুবই সত্যি। সারা বাংলাদেশে তারা জুলাই পদযাত্রা করছেন, এখানে সমাবেশ ওখানে সমাবেশ, যা ইচ্ছা তাই করছেন, ভাঙচুর করছেন, লুটপাট করছেন। গত আগস্ট থেকে পুলিশ সেনাবাহিনী তো তাদের জন্য প্রস্তুত রেখেছে।
পুরো মঞ্চ, মানে ভাঙচুর লুটপাটের জন্য 2 লাইন বক্তৃতা দেওয়ার জন্য। কেন গোপাবে পুলিশের গাড়িতে আগুন দিতে হবে, পুলিশের থানায় আগুন দিয়ে দিতে হবে এবং কেউ কোথাও বাঁচার পথ পাবে না। এর মধ্যে নাকি কয়েকজন গুলিতে নিহত আহত অবস্থায় হাসপাতালে গেছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আরে ভাই, পিআর পদ্ধতিটা কি? হাড্ডিকোর নতুন পুরনো অচ্ছুত নেতারা আপনার এমপি হয়ে যাবে, এটার নামই হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতির কথা যারা বলছে, যে যার জামানত বাজেয়াপ্ত হয়েছে, যে নিজের পরিবারের ভোট পায় না, জনগণের ভোট তো দূরে থাক, যে নিজের পরিবারের ভোট পায় না, সে আপনার এলাকার এমপি হয়ে যাবে। যে বিজয়ী হয়েছে সে এমপি হবে না। পিআর পদ্ধতি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে কথা ফাইনাল হয়েছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য ডক্টর ইউনূস সরকার কিছু রাজনৈতিক দলকে দিয়ে এই খেলা খেলছে, যাতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। একদম আসল তথ্য দিই, বাংলাদেশে প্রথম পিআর পদ্ধতিতে ইলেকশন চেয়েছে কমিউনিস্ট পার্টি। আপনারা কেউ কমিউনিস্ট পার্টিকে ভোট দেন? দেন না। বাংলাদেশের ইতিহাসে কমিউনিস্ট পার্টি হচ্ছে সবচেয়ে কম ভোট পায়, যেহেতু বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ আস্তিকতায় বিশ্বাস করে। বাংলাদেশের কমিউনিস্টরা বাংলাদেশের মানুষের মন জয় করতে পারে নাই, ফলে কি হয়েছে, তারা তেমন ভোট পায় না। তারা যুগের পর যুগ ভোট না পাওয়ার কারণে কি করছে, তারা আজ থেকে 10 বছর 20 বছর আগে কি শুরু করলো, কয় পিআর পদ্ধতিতে ভোট নিতে হবে। পিআর পদ্ধতির ভোট কি জানেন আপনারা? আমি আপনাকে ছোট্ট করে একটু ইনফরমেশন দিই। পিআর পদ্ধতিতে ভোট হলো যে আপনার এলাকায় আপনি যারা ভোট দিবেন, যে বিজয়ী হবে সে এমপি হবে না। অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো যে ভোট পায় না তাকে এমপি বানাই দিবে। এটা কিন্তু সোজা হিসাব। আমি নানান ব্যাখ্যা দিকে যাচ্ছি না, সহজ ব্যাখ্যার দিকে যাচ্ছি। আপনার এলাকায় যে প্রার্থী, যে দলের প্রার্থী ভোটে বিজয়ী হবে, মেজরিটি পার্সেন্ট ভোটে বিজয়ী হবে, তাকে সংসদ সদস্য হতে না দিয়ে, তাকে সংসদ সদস্য না বানিয়ে, যারা কম ভোট পেয়েছে, খুব কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে যেসব দলের নেতাদের, তাদেরকে ওই এলাকার, আপনার এলাকার এমপি বানিয়ে দেওয়া, এটাই হলো পিআর পদ্ধতি। তো আপনি ভোট দিবেন, ধরেন গোড়ামার্কাকে, গোড়ামার্কা বিজয়ী হলো, গোড়ামার্কা ধরেন আপনার এলাকায় 3 লাখ ভোট আছে, 2.5 লক্ষ ভোট কাস্ট হয়েছে, 2.5 লক্ষ ভোট যে পেয়েছে সে আপনার এলাকার প্রতিনিধি হতে পারবে না, সংসদ সদস্য হতে পারবে না। তাহলে কে সংসদ সদস্য হবে? পিআর পদ্ধতির কথা যারা বলছে, যে যার জামানত বাজেয়াপ্ত হয়েছে, যে নিজের পরিবারের ভোট পায় না, জনগণের ভোট তো দূরে থাক, যে নিজের পরিবারের ভোট পায় না, সে আপনার এলাকার এমপি হয়ে যাবে। যে বিজয়ী হয়েছে সে এমপি হবে না। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যাওয়ার মতো একটা রাজনৈতিক দল না। গোপালগঞ্জের নাম চেঞ্জ করে ফেলবে এনসিপির নেতা নাহিদ ইসলাম। একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা সেনাবাহিনীর সেই এপিসিতে করে কেন গোপালগঞ্জ ছাড়লেন? গোপালগঞ্জে আওয়ামী লীগ রিয়্যাক্ট করবেই, পাল্টা একটা অ্যাকশন নেবে, এটা স্বাভাবিক। এখানে বেশ কিছু বিষয় খুব লক্ষণীয় মনে করতে হবে। আপনি মৌমাছির চাকে যদি ঢিল মারেন, মৌমাছি আপনাকে পাল্টা কামড় দিবে, এটা স্বাভাবিক বিষয়। আমরা দেখতে পেরেছি গোপালগঞ্জে যাবে এনসিপি, এর আগেই বেশ কিছু ঘোষণা আসছে তাদের পক্ষ থেকে, ফেসবুকে স্ট্যাটাস আসতেছে, বিদেশ থেকে কেউ কেউ বসে বসে দিচ্ছে যে গোপালগঞ্জ স্বাধীন করা হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। একটা বিষয় খুব স্পষ্ট বিষয়, যত বড় খারাপ মানুষই থাকুক, তার বাড়ির আশপাশের মানুষের একটা তার প্রতি সিম্পেথি থাকে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যত খারাপ হোক, খুনি সব কিছু, কিন্তু তার নিজের এলাকায় আপনি তার একটা বলয় থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটা রিয়্যাক্ট করেছে। তো এই রিয়্যাক্টটা আওয়ামী লীগ করতে পারতো না, সেটার 2টা কারণ। এক, এখানে তাদেরকে হুমবিতাব্বি দেখানো হয়েছে। আর দ্বিতীয়ত, এই সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে চাহিদা ছিল যে 24-এর গণ অভ্যুত্থানে খুনিরা তারা রেহাই পাবে না, যাদের নির্দেশে খুন হয়েছে, যারা এই খুনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, হামলা চালিয়েছে, গুপ্ত হত্যা করেছে,
যারা 24-এর এই গণ অভ্যুত্থানকে একটা রণক্ষেত্রে পরিণত করেছে, এতগুলো মায়ের বুক খালি করেছে, তাদের একটা বিচার হবে, তাদেরকে গ্রেপ্তার করবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ধরনের আওয়ামী লীগের প্রতি তারা পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আপনি দেশব্যাপী দেখেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে চলে গেছে বিদেশের মাটিতে, বহাল তবিয়তে তারা বসবাস করছে। দেশ থেকে কিভাবে গেল, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত আপনি আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অনেক যারা এই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি জড়িত, এখানে তারা হামলা চালিয়েছে, খুন করেছে, মানুষগুলোকে হত্যা করেছে। তো তারা এখনও বিভিন্ন গর্তে লুকায় আছে দেশের ভিতরে। তো এই মানুষগুলো যখন বাহিরে থাকবে, তো কোনোভাবেই দেশটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। তো সরকারের প্রথম প্রয়োজন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে যারা আওয়ামী প্রেমী, আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি আছে, আওয়ামী লীগ অধ্যুষিত, তাদেরকে চিহ্নিত করা এবং আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তাদেরকে প্রশাসন থেকে বের করে এবং নতুন করে প্রশাসনে নিয়োগ দেওয়া। সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে। সেই জন্য এই আইন শৃঙ্খলা পরিবেশ সরকার নিয়ন্ত্রণে নিতে পারে নাই। একই সাথে আপনি দেখেন, এই নিয়ন্ত্রণহীন অবকাঠামোর কারণে, আইন শৃঙ্খলা পরিবেশের কারণে আজকে এ ধরনের একটা ম্যাসাকার করতে পেরেছে এবং সামনের দিনে করার একটা দুঃসাহস তারা দেখাতেও পারে। আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে যাওয়ার মতো একটা রাজনৈতিক দল না, কারণ তাদের প্রান্তিক পর্যায়ে কমিটি ছিল। তো সেই জায়গা থেকে তাদেরকে ভ্যানিশ করতে, তাদের রাজনৈতিকভাবে তাদেরকে সরাইতে হলে ওই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেটার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব।